পৃথিবীর অধিকাংশ ধনী দেশ ইউরোপ মহাদেশে অবস্থিত, যে মহাদেশের সিংহভাগ দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনা করে। তবে এই মহাদেশেও স্বৈরশাসকদের অস্তিত্ব ছিল। ভয়ঙ্কর ও নিষ্ঠুর স্বৈরশাসকদের তালিকায় অ্যাডলফ হিটলার সবার ওপরে জায়গা করে নিয়েছে। 1929 সালে জার্মানিতে মহামন্দা দেখা দিলে নাৎসি পার্টির জনপ্রিয়তা বৃদ্ধি পায়, আর সে পার্টির নেতা হিটলার 1933 সালে জার্মানির চ্যান্সেলর হন। তিনি জার্মানির সামরিক শক্তি বৃদ্ধি করেন এবং 1939 সালে পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটান। তার শাসনামলে হলোকাস্টের মতো ভয়ঙ্কর গণহত্যা সংঘটিত হয়, যেখানে 60 লক্ষ ইহুদিসহ প্রায় 1,10,00,000 মানুষকে হত্যা করা হয়। 1944 সালে হিটলার ও তার বাহিনী ক্রমেই দুর্বল হতে থাকে এবং পরাজয়ের খবর শুনে হিটলার 1945 সালে বাংকারে আত্মহত্যা করেন। তার মৃত্যুর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় সমাপ্ত ঘটে। ফ্যাসিজমের জনক বেনিতো মুসোলিনি, যিনি 1922 সালে ইতালির রাজা ভিক্টরের ওপর চাপ প্রয়োগ করে ইতালির প্রধানমন্ত্রী হন, ক্ষমতা এসে তিনি সকল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমন করে 1925 সালে নিজেকে ইতালির স্বৈরশাসক হিসেবে ঘোষণা দেন। তিনি ইতালির সাম্রাজ্যবাদ বিস্তারে মনোযোগী হন এবং আফ্রিকা ও ইউরোপের বেশ কয়েকটি দেশ দখল করে ফেলে। 1940 সালে মুসোলিনি হিটলারের পক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে। 1943 সালে মিত্রশক্তি ইতালিতে প্রবেশ করলে মুসোলিনি ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তার হন এবং 1945 সালে ইতালির জনগণ তাকে ও তার প্রেমিকাকে গুলি করে হত্যা করেছিল। সোভিয়েত ইউনিয়নের ভয়ঙ্কর এক নায়ক ছিলেন জোসেফ স্ট্যালিন, যিনি নিজের ক্ষমতা মজবুত করতে বিরোধীদের দমন করে 1929 সালে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট হন। তার নেওয়া উদ্ভট সকল সিদ্ধান্তের কারণে প্রায় 60 লক্ষ মানুষের মৃত্যু ঘটে। গণহত্যা, নিপীড়ন ও গুলাগে নামক শ্রম শিবিরে মানুষদেরকে বন্দী করে কাজ করানো হতো। তার সময়কালে সোভিয়েত ক্ষমতাশালী রাষ্ট্র হলেও দমন-পীড়নের জন্য তিনি ছিলেন কুখ্যাত। 1953 সালে তার মৃত্যুর মধ্য দিয়ে তার শাসনের অবসান ঘটে। ফ্রান্সিস ফ্রাঙ্কো দীর্ঘ 36 বছর স্পেনের স্বৈরশাসক ছিলেন। 1931 সালে স্পেনের রাজতন্ত্রের পতন ঘটলেও 1936 সালে বামপন্থী গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয় এবং ফ্রাঙ্কো তার ফ্যাসিস্ট বাহিনী দ্বারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে, যার ফলে স্পেনে শুরু হয় গৃহযুদ্ধ। 1939 সালে ফ্রাঙ্কো ও তার বাহিনী যুদ্ধে বিজয়ী হলে ফ্রাঙ্কো স্পেনের শাসক হিসেবে আত্মপ্রকাশ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি হিটলারের প্রতি সহানুভূতি প্রকাশ করলেও হিটলারের সাথে যুক্ত না হয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করে। তিনি ছিলেন ফ্যাসিবাদী নেতা, তবুও পশ্চিমাদের মিত্র ছিলেন, কারণ শীতল যুদ্ধে তিনি রাশিয়ার কমিউনিজমের বিরুদ্ধে ছিলেন। 1950 সালে স্পেনের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না, তবে 1960 সালে ফ্রাঙ্কোর নীতির কারণে স্পেন ধনী দেশে রূপান্তরিত হয়। তবে তার সময়কালে কোনো গণতান্ত্রিক নীতি বা রাজনৈতিক দলের কোনো অধিকার ছিল না। 1975 সালে তার মৃত্যুর মধ্য দিয়ে স্পেনে স্বৈরশাসনের অবসান ঘটে এবং দেশে গণতান্ত্রিক পদ্ধতির সূচনা ঘটে। নিকোলাই চাউশেস্কু, যিনি রোমানিয়ার ইতিহাসে কঠোর স্বৈরশাসক। মূলত সোভিয়েতের হস্তক্ষেপে রোমানিয়াতে কমিউনিস্ট শাসন শুরু হলে পর্যায়ক্রমে 1965 সালে রোমানিয়ার কমিউনিস্ট নেতা গিওর্গি দেজের মৃত্যুর পর চাউশেস্কু রোমানিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। তিনি ক্ষমতায় এসে সোভিয়েতের সাথে দূরত্ব বজায় রাখে এবং পশ্চিমাদের ঘনিষ্ঠ হয়ে ওঠে। তিনি দেশটিতে একদলীয় শাসন কায়েম করেন, সিকিউরিটেট নামক কুখ্যাত গোয়েন্দা সংস্থা গড়ে তোলে এবং বিরোধীদের ওপর দমন-পীড়ন অব্যাহত রাখে। তার এ সংস্থা ছিল রোমানিয়ানদের কাছে এক আতঙ্কের নাম। তিনি দেশকে উন্নত করার জন্য বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও আন্তর্জাতিক ঋণ নিয়েছিল, যার ফলে রোমানিয়ার অর্থনীতি ভেঙে পড়েছিল। 1989 সালে পূর্ব ইউরোপ কমিউনিস্ট প্রভাব শূন্য হলেও চাউশেস্কু ক্ষমতা থেকে সরতে রাজি নন। 1989 সালে জনগণের বিক্ষোভে তিনি ও তার স্ত্রী পালানোর চেষ্টা করেন, তবে তাদের ড্রাইভার তাদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দেয় এবং সেনা আদালতে দ্রুত বিচারের মাধ্যমে চাউশেস্কু ও তার স্ত্রীকে গুলি করে হত্যা করা হয়। ইউসিপ ব্রোজ টিটো, যিনি ছিলেন যুগোস্লাভিয়ার জনক, 1945 সালে সোভিয়েতের সহায়তায় যুগোস্লাভিয়াকে এক করে সমাজতান্ত্রিক দেশ গঠন করে এবং দেশটিতে কমিউনিস্ট পার্টি গঠন করে সোভিয়েত থেকে দূরত্ব বজায় রেখে স্বাধীনভাবে যুগোস্লাভিয়া শাসন করে যায়। 1980 সালে ক্ষমতায় থাকাকালীন তার মৃত্যু ঘটে। এস্তাদো নেভো
পর্তুগালের একজন প্রভাবশালী স্বৈরশাসক ছিলেন, যিনি 1926 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজনীতিতে আসেন এবং 1932 সালে প্রধানমন্ত্রী হয়ে দেশটির একচ্ছত্র ক্ষমতার অধিকারী হন। তিনি ছিলেন ফ্যাসিবাদী নেতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের প্রতি সহানুভূতি থাকলেও তিনি ছিলেন নিরপেক্ষ। মূলত পশ্চিমাদের সমর্থনে তিনি শাসনকাল বৃদ্ধি করতে পেরেছে। তিনি পর্তুগালের উপনিবেশ ধরে রাখার চেষ্টা করেছিল এবং স্বাধীনতা আন্দোলন কঠোরভাবে দমন করেন। তিনি পর্তুগালকে ন্যাটোতে যুক্ত করার মূল কারিগর ছিলেন। 1970 সালে তার মৃত্যুর মধ্য দিয়ে পর্তুগাল গণতন্ত্র ফিরে পায়। সোভিয়েত পতনের পর আলেকজান্ডার লুকাশেঙ্কো বেলারুশের রাজনীতিতে প্রবেশ করে এবং 1994 সালে তিনি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসে এবং আজ পর্যন্ত তিনি স্বৈরশাসক হিসেবে ক্ষমতায় রয়েছে। ডামি নির্বাচন, বিরোধী রাজনৈতিক দল দমন, সংবিধান পরিবর্তন করে প্রশাসন, আইন ও তার ক্ষমতার মেয়াদ সহ সকল ক্ষমতা আজও তিনি নিজের কাছে রেখেছে। 2020 সালে তার বিরুদ্ধে বিক্ষোভ হলেও তাকে এখনও ক্ষমতা থেকে সরানো যায়নি। ভ্লাদিমির পুতিন বিশ্বের ক্ষমতাশালী এ নেতা 2000 সাল থেকে রাশিয়ার ক্ষমতায় রয়েছে, যিনি বিরোধী নেতাদের হত্যার মাধ্যমে অঘোষিত স্বৈরাচার হিসেবে ক্ষমতায় রয়েছে। তার শাসনামলে ক্রিমিয়া পুনরুদ্ধার ও ইউক্রেনে আক্রমণ চালানো হয়। বর্তমানে ন্যাটোর জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে পুতিন। ডামি নির্বাচনের আয়োজন করে তিনি আজও ক্ষমতায় রয়েছে। ভিক্টর অরবান হাঙ্গেরির প্রধানমন্ত্রী ও ইউরোপের প্রভাবশালী নেতা, যিনি 1998 সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন এবং 2002 সাল পর্যন্ত দায়িত্ব পালন করে। 2010 সালে অরবান পুনরায় প্রধানমন্ত্রী হন এবং ক্ষমতায় এসে তিনি গণতন্ত্র পদ্ধতিতে বিধিনিষেধ আরোপ করে ডামি নির্বাচন ও গণমাধ্যমের শাসন সীমিত ও কঠোর অভিবাসন নীতির কারণে তিনি বেশ সমালোচিত হলেও আজও তিনি ক্ষমতায় রয়েছে।